নমস্কার, আমি রূপসী হালদার। আজকে পড়ছি ভালোবাসার সীমানা পেরিয়ে। লেখনীতে রয়েছেন প্রিয়স্মিতা তেজিব রায়। পর্ব ৭৬। প্রিয়স্মিতা আর প্রিয়তা একে অপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সাদমান শিকদার চিনি ছাড়া কড়া লিকার দেওয়া তিতকুটে চায় চুমুক দিচ্ছেন, যার এক চুমুকে সারা মুখ তেতো হয়ে যায়। হাই ব্লাড প্রেশার কিনা, মেজাজটাও চড়া থাকে সব সময়। তিনি খবর কাগজে চোখ বুলাতে বুলাতে কর্কশ গানে বলল, কে এসেছে অনু? সাদমান শিকদারের কথার প্রত্যুত্তরে করলেন না অনুশ্রী বেগম। তখনও ঠাই হয়ে একদৃষ্টিতে চেয়ে রইল উপহ দুটো মুখের দিকে। প্রণয়ের শুদ্ধ মা চাচিদের পাত্তা না দিয়ে নিজ নিজ সহধর্মীদের হাত আঁকড়ে ধরে প্রবেশ করলো বাড়ির ভেতর। চোখ মুখে ঝুলছে তাদের বিশ্বস্ত শয়তানি হাসি। জবাব না আসতে বিরক্ত হলেন সাদমান শিকদার। মুখের ওপর থেকে খবরের কাগজটা সরিয়ে সামনে দৃষ্টিপাত করলেন। 550 ভোল্টের ঝটকা খেলো। গলায় পৌঁছানো চাটা এক লাফে মাথায় উঠে গেল। সাথে সাথেই চোখ মুখ কুচকে কেসে উঠলেন সাদমান শিকদার। বিস্ময় ওনার চোখ দুটো ইতিমধ্যে বৃহত্তম আকৃতি ধারণ করেছে। মুখ যেন কোনো রা শব্দ নেই। অরণ্য, সমুদ্র, রাজ, প্রেম, প্রীতম ওরা নিজেদের মতো শীতকালীন ভাপা পিঠা এনজয় করছিল। কিন্তু সাদমান শিকদারের এমন রিয়াকশন দেখে তারা ভ্রু কুচকালো। কালিক শিকদার, সাজিদ শিকদার, সোহেব শিকদার সাদমান শিকদারের পাশেই বসেছিল। তাই ওনার দৃষ্টি অনুসরণ করে সামনে তাকাতেও তারা বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। প্রিয়তার প্রিয়স্মিতাকে পাশাপাশি দেখে বুকটা ছটকুটে উঠল সাজিদ শিকদারের। এই হাড় কাঁপানো শীতের সকালে ওনার কপাল বেয়ে দরদর করে তরলধারা নামতে চলেছে। সকলের রিয়াকশন দেখে টোটেলিয়ে শয়তানি হাসল প্রিয়স্মিতা। এভাবেই তো হাটে হাড়ি ভাঙতে চেয়েছিল। তাই সবাইকে আরেকটু চমকে দিতে আচমকা চেঁচিয়ে বলল, সারপ্রাইজ! এক চিৎকারে কেঁপে উঠলেন সকলে। ঘোর কেটে গেল সবার। ধরফরিয়ে বসে থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন সাজিদ শিকদার। প্রিয়স্মিতা বাঁকা হেসে পায়ে পা এগিয়ে গেল ওনার নিকট। ওনার ভৃত্য সন্তুষ্ট মুখটা দেখে তার ভীষণ হাসি পেল। তবে হাসলো না। সাজিদ শিকদারের কানের কাছে ঠোঁট নিয়ে রহস্যময় কণ্ঠে বলল, আমার সারপ্রাইজটা পছন্দ হয়েছে পাপ্পা? তুমি তো জানো আমি অলওয়েজ সারপ্রাইজ দিতে পছন্দ করি। ओह बट कुछ ऐसा है, राज बनाना तुम्हारे खून में है, लेकिन राज छुपाना कर रखना मेरा खून में नहीं है। भूलना हमारा खून की रिश्ता क्यों ना हो, और अब जो होगा वो हमारे बस में नहीं है। সাজিদ শিকদার থরথর করে কেঁপে উঠলেন মেয়ের ইঙ্গিতপূর্ণ বাক্যে। সকলের দৃষ্টি যে ওনার ওপর, সেটা উনি না দেখিয়ে বেশ বুঝতে পারছেন। এই মেয়েটা ওনার অত্যন্ত দূরধর শিকদারদের রক্ত প্রবাহিত বংশীয় কোনো কিছুই ছেড়ে আসেনি। কিন্তু এত বছরের গোপন রহস্য যদি ফাঁস হয়ে যায়, তবে এই বয়সে সবটা সামাল দেওয়া ওনার যে বেশ কষ্টসাধ্য হয়ে যাবে। প্রিয়তা ও প্রিয়স্মিতার পাশে এসে দাঁড়ালো। সাজিদ শিকদারের ঘাবড়ে যাওয়া মুখটা দেখে ভ্রু কুচকে বলল, এভাবে ঘামছো কেন আব্বু? ভয় পাচ্ছ? এটাই ভাবছো এত বছরের গোপন রহস্য ফাঁস হয়ে গেল সবার সামনে? তা আবার কি করে? প্রিয়তার কণ্ঠ শুনে ভেতর থেকে নড়ে উঠলেন সাজিদ শিকদার। বাড়ির অন্য সদস্যরা হা করে তাকিয়ে আছে প্রিয়তার দিকে এবং প্রিয়স্মিতার দিকে। তাদের অবচেতন মন হয়তো অমিল খুঁজতে ব্যস্ত, কিন্তু তাদের অদৃশ্য মন্দ বিধানা সৃষ্টি করে দুই বোনের মধ্যে চারিত্রিক বৈশিষ্ট্যর ব্যতীত কোনো কিছুই মিল লক্ষ্য করা যায় না। সাজিদ শিকদার কিয়ৎক্ষণ চুপ থেকে চাপা কণ্ঠে আস্তে করে প্রিয়স্মিতাকে বললেন, তুমি এখানে কেন? আর তুমি এদেরকে কিভাবে? মুখ দেখে মনে হচ্ছে চুরি করতে গিয়ে ধরা পড়েছেন। ওনার ফ্যাকাশে মুখটা দেখে আর হাসি চাপে রাখতে পারল না প্রিয়স্মিতা। হো হো করে অট্ট হাসিতে ভেসে পড়ল। চমকালেন সাজিদ শিকদার। প্রহেলিকা ফোন চাপতে চাপতে সিঁড়ি বেয়ে নামছিল। চেঁচামেচি শুনে ড্রয়িং রুমের দিকে তাকাতেই পা ফ্রিজ হয়ে গেল তৎক্ষণাৎ। অনন্যা বেগম আর ধৈর্য ধরে রাখতে পারছেন না। নিজের মেয়ের মতো এক অচেনা দুইজনকে দেখে মাথা ঘুরছে ওনার। প্রিয়স্মিতাকে পাগল মতো হাসতে দেখে ধমকে উঠলেন প্রীতম, কি পাগলামি হচ্ছে এগুলো? এখানে আমার বোনের মতো একই রকম দেখতে দুজন হতে পারে কি করে? পাশ থেকে শুদ্ধর ভাবলেশীন কণ্ঠ উত্তর, কি জানি, হতেও পারে। তবে শালাবাবু, একটা কথা ক্লিয়ার বলি, এটা আমার বউ, ওটা আমার বন্ধুর বউ, বাকি আর কিছু জানি না। আপনাদের ফ্যামিলি ম্যাটার আপনারাই বুঝে দেখেন, যা ভালো মনে করেন। এসব মেলোড্রামা দেখতে আমার ইন্টারেস্ট নেই।
প্রণয়ও একই ভঙ্গিতে বলল, তোমাদের ড্রামা শেষ হলে আমাদের বউগুলোকে আমাদের ঘরে পাঠিয়ে দেবে। ওকে গাইস, কন্টিনিউ বলে ধপাধপ পা ফেলে ওরা দুজন চলে গেল নিজেদের ঘরে। সুদের কথাগুলো শুনে ক্যাচ থেকে বুক নিয়ে কিছু একটা বিঁধল প্রহেলিকার। একের সবার কথা শুনে প্রথমের এবার পাগল পাগল লাগছে। সে প্রিয়তার প্রিয়স্মিতার দিকে দেখে চেঁচিয়ে উঠল, কি হচ্ছেটা কি এখানে? কি সব বলছো তোমরা? আর ভাইরা এগুলো কি বলে গেল? তোমরা দুজনে আসলে কে? আর আমার বোন কোনটা? প্রিয়তার প্রিয়স্মিতা একই সাথে বলল, আমরা দুজনই তোমার বোন। মানে? প্রিয়তার রহস্যময় কণ্ঠে বলল, মানে আই অ্যাম তনয়া শিকদার প্রিয়তা, ওয়াইফ অফ আবরার শিকদার প্রণয়। প্রিয়স্মিতা বলল, অ্যান্ড আই অ্যাম মেহেরিমা শিকদার প্রিয়স্মিতা, ওয়াইফ অফ আবুত্তু চৌধুরী শুদ্ধ। হোয়াট? ইয়েস, ইউ আর সিস্টার্স অফ পৃথক শিকদার। উই আর সিস্টার্স অফ পৃথক শিকদার প্রীতম অ্যান্ড ডটার অফ সাজিদ শিকদার। প্রীতম হতবাক মুখে বলল, এটা কিভাবে পসিবল? আমার বোন শুধু একটাই, প্রিয়তা, আর তার সাথেই শুদ্ধ ভাইয়ের বিবাহ হয়েছে। পাশ থেকে তড়িৎ বেগে মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, নাইজুবিল্লাহ, আমি কেন আমার বোনের জামাইকে বিয়ে করতে যাব, যেখানে আমার নিজস্ব একটা কিউট জামাই আছে? প্রীতম কিছু বলবে, তারপর বেশ হাদমাসিকদার গর্জে উঠলেন, একদম চুপ সবাই, একটা অযথা বাক্য যেন গলা থেকে বের না হয়। বজ্রকণ্ঠের ধমকে সকলেই ফিসফাস বন্ধ করলো। সাদমান শিকদার প্রিয়তার প্রিয়স্মিতাকে পাশাপাশি দাঁড় করে বললেন, সাদমান শিকদারের বাড়িতে দাঁড়িয়ে উল্টোপাল্টা কথা বলার শাস্তি তোমরা জানো? তোমরা আমার বাড়িতে দাঁড়িয়ে যা কিছু একটা বলে দেবে, আর সেটা আমরা সবাই বিশ্বাস করে নেব, এটা ভাবাটা নেহাতি মূর্খামি। সত্যি বলো, কে তোমরা? তোমাদের আসল কে? আর দুজনই একরকম হুবহু দেখতে হলে কি করে? প্রিয়তা প্রশ্ন করল, আসল মানে তুমি কাকে চাও বড় আব্বু? তোমাদের মধ্যে প্রিয়তাকে? আমি? তাহলে ওকে? আমি প্রিয়স্মিতা। সাদমান শিকদার কঠিন স্বরে বলল, কিন্তু এই নামে কেউ আমাদের বংশে নেই। তোমার আসল পরিচয় কি? আর ওর মতো দেখতে হলে কি করে? সাদমান শিকদারের কৌতূহল দেখে রহস্য খেলে গেল প্রিয়স্মিতার চোখে। সাজিদ শিকদারকে দেখিয়ে বলল, ওনাকেই জিজ্ঞাসা করুন আমি আসলে কে। আমার থেকে বেটার আনসার উনিই দিতে পারবেন। সাজিদ শিকদার ততষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। সাদমান শিকদার ভ্রু কুঞ্চিত করে তাকালেন ভাইয়ের দিকে। ভারী গমগমে আওয়াজে প্রশ্ন করলেন, মেয়েটা কে সাজিদ? উপস্থিত সকলের চোখে মাখে গেল চাপা একটা কৌতূহল। সকলে সাজিদ শিকদারের পানে চেয়ে আছে উত্তরের আশায়। সাজিদ শিকদার একবার চোরা চোখে চাইলেন অনন্যা বেগমের দিকে। অনন্যা বেগমের চেহারাও বিস্ময়। সাজিদ শিকদার ভারী আওয়াজে ফের প্রশ্ন করলেন, মেয়েটা কে সাজিদ? এবার আর নিশ্চুপ থাকতে পারলেন না সাজিদ শিকদার। মাথা নিচু করে ধীর গলায় বলে উঠলেন, আমার মেয়ে ভাইজান। সাজিদ শিকদারের সকল স্বীকারোক্তিগুলোতে উপস্থিত সকলের মাথায় যেন বজ্রঘাত পড়ল। সবার চোখে যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তবে শান্ত থাকলেন সাদমান শিকদার। তুলনামূলক শীতলক্ষণে জানতে চাইল, ও তোমার মেয়ে হয় কি করে? আর যদি হয়েও থাকে, তাহলে পুরোপুরি প্রিয়স্মিতার মতো দেখতে হলে কি করে? আবারও নিশ্চুপ হয়ে গেলেন সাজিদ শিকদার। কি হলো, উত্তর দে। চোখ বড় করে নিজের অসহায়ত্বের পরিমাণ বুঝলেন সাজিদ শিকদার। যেহেতু সব সামনে চলে এসেছে, তাই আর কথা লুকিয়ে মিথ্যাবাদী সাজার কোনো ইচ্ছে নেই তার। তাই চোখ বন্ধ করে রেখেই বলে উঠলেন, ওরা দুজন আইডেন্টিক্যালি টুইন্স ভাইজান। 99.98% ফিমেল জেনেটিক ডিসঅর্ডার আছে, তাই একই রকম দেখতে ওরা। কি? অনন্যা বেগমের পা টলে গেল সাজিদ শিকদারের কথা শুনে। সাজিদ শিকদার ফের স্বীকার করলেন, জি ভাইজান, ওরা দুজনই যমজ, তাই একই রকম দেখতে, আর দুজনেই আমার মেয়ে, এই বাড়ির মেয়ে। সাদমান শিকদার জিজ্ঞাসা করলেন, তাহলে এই কথাটা আমরা কেউ কেন জানি না? ডাক্তার বলেছিল যমজ মেয়ের মধ্যে একজন মারা গেছে, তাহলে কি সেটা মিথ্যে ছিল? সাজিদ শিকদার বললেন, হ্যাঁ ভাইজান, সেটি মিথ্যে ছিল। ওই দিন রাতে একটা বাচ্চা মারা যায়নি। আমি ওদের জন্মের পর দুজনের মধ্যে থেকে একজনকে সরিয়ে নিয়েছিলাম। কেন? প্রিয়তার আগে ফুসতে ফুসতে বলে উঠল, কেনটা উনি বলতে পারবেন না বড় আব্বু।
ওনার এই কথা বলার মুখ নেই। উনি যে কি পরিমাণ দুমুখ সেটা আপনি কল্পনা করতে পারবেন না। সাদমান শিকদার সহ সকলেই হতবাক হয়ে চেয়ে রইলেন প্রিয়তার দিকে। প্রিয়তা ফের গর্জে উঠে বলল, উনি যে কি পরিমাণে মিথ্যেবাদী, নির্জম্মল, তদপি আর স্বার্থপর সেটা আপনারা কেউ কল্পনা করতে পারবেন না। আই জাস্ট হেট হিম। ওনাকে আমার বাবা বলতেও ঘৃণা লাগে। উনি কোনোদিনও আমাদের কাউকে ভালোবাসেননি। উনি কোনোদিনও আমাকে ভালোবাসেননি, না ভালোবেসেছেন ভাইয়াকে, না প্রিয়স্মিতাকে। সব ওনার লোক দেখানোর নাটক ছিল বড়বাবু। উনি যদি নিজেকে জীবনে কখনো কাউকে ভালোবেসে থাকেন সেটা একমাত্র তৃপ্তি বেগমকে। উনি তৃপ্তি বেগমের জন্য সব করতে পারেন। প্রয়োজনে আমাদের 3 বোনকে খুন করে, 3 ভাই বোনকে খুন করে ওনার হাত কাঁপবে না। যে বাবাকে প্রিয়তা এত ভালোবাসত, সম্মান করত, সেই বাবার প্রতি প্রিয়তার এমন কটু বাক্য প্রয়োগ করতেই সকলে বাকরুদ্ধ হয়ে গেল। প্রিয়তা হাতের উল্টো পিঠে গাল বেয়ে গড়িয়ে পড়ার নোনা অশ্রু মুছে বলল, উনি কোনোদিনও 1 সেকেন্ডের জন্য আমার আম্মুকে ভালোবাসেননি। শুধু প্রয়োজন অনুযায়ী ব্যবহার করে গেছেন। ভালোবাসার নামে ঠকিয়েছেন, দিনের পর দিন মিথ্যে বলেছেন। উনি এতটাই খারাপ মানুষ যে আমার আম্মুকে ভালোবাসার সম্মানই দেননি। উল্টে জন্মের পর আমার আম্মুর থেকে সন্তান চুরি করেছেন। জানো আম্মু, উনি তোমার মেয়েকে চুরি করে কোথায় নিয়ে গিয়েছিল? বলে অশ্রু চোখে অনন্যা বেগমের দিকে চাইল প্রিয়তা। অনন্যা বেগম পাথরের মতো দাঁড়িয়ে আছেন। প্রিয়তার চোখ মুছে বলা শুরু করলো, এই মানুষটা তোমার নবজাতক মেয়েকে তোমার পাশ থেকে তুলে নিয়ে গিয়ে ওনার প্রথম স্ত্রীকে দিয়েছেন। আম্মু, তোমার কোল খালি করে উনি ওনার প্রথম স্ত্রীর কোল ভরিয়েছেন। আর দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তোমাকে অন্ধকারে রেখেছে। এটা বলো যে তোমার মেয়ে মৃত। সবাইকে একটা জিনিসই বলে গেছে, যে ওনার মেয়ে মৃত। তোমার মেয়ে মরেনি আম্মু। ওই দেখো, তোমার মেয়ে বেঁচে আছে। উনি আমাকে মিথ্যে বলেছেন, তোমাকে মিথ্যে বলেছেন, প্রিয়স্মিতাকে মিথ্যে বলেছেন, আমাদের সবাইকে মিথ্যে বলেছেন। উনি সিলেটে চাকরি করতে যান না আম্মু। ওনার সংসার আছে ওখানে। ওনার একমাত্র ভালোবাসার মানুষ, যার জন্য উনি যা কিছু করতে পারেন। ওই দেখো, ওই মেয়েটা তোমার মেয়ে আম্মু, তোমার মেয়ে। তোমার মেয়ে মরেনি, বেঁচে আছে। অনন্যা বেগম জল টলমটল চোখে একবার প্রিয়স্মিতার দিকে তাকে আবার প্রিয়তার দিকে তাকালেন, কিন্তু কিছুই বুঝতে পারলেন না। তার পূর্বের চেতনা হারিয়ে লুটিয়ে পড়লেন মাটিতে। আম্মু! দৌড়ে গিয়ে প্রিয়স্মিতা জড়িয়ে ধরল অনন্যা বেগমকে। প্রীতম অষ্টু চোখে ঘৃণা নিয়ে চেয়ে রইল বাবার দিকে। চেয়ে আছেন বাবার দিকে। যে বাবাকে সে নিজের দীর্ঘ 31 বছরের জীবনে আইডল মনে করত, সেই বাবাই এত নীচ। ভাবতেই ঘৃণার শরীর গুলিয়ে আসে প্রীতমের। এখন তো মনে হচ্ছে ওরাই যথেষ্ট ভালো। ওরা যাই করে থাকুক না কেন, অন্তত ওদের চরিত্র খারাপ না। ঘৃণায় দৃষ্টি ফিরে নিল প্রীতম। তার হাত নিষ্ফিস করছে, কিন্তু বাবা তো। প্রীতম দৌড়ে এসে অনন্যা বেগমকে কোলে তুলে নিল। বোনেদের দিকে তাকিয়ে বলল, আয় তোর আমার সাথে। বলে মাকে কোলে নিয়ে ঘরে চলে গেল প্রীতম। প্রিয়তার প্রিয়স্মিতাও গেল পিছু পিছু। উপস্থিত এত মানুষের অদ্ভুত দৃষ্টি উপেক্ষা করতে পারছেন না সাজ্জাদ শিকদার। ওনার হাঁটুর বল ফুরিয়ে আসছে, কলিজাটা টুকরো। ছেলে মেয়েগুলোর কাছে আছে অপরাধী, চরিত্রহীন, নিকৃষ্ট। সত্যি তো দায়ী। লজ্জায় অপমানে সাজ্জাদ শিকদারের চোখটা ভিজে উঠল। তিনি ফের বসে পড়লেন সোফায়। সাদমান শিকদার ছোট ভাইয়ের দিকে তেড়ে গিয়ে বললেন, তুই আমাকে না জানিয়ে বিয়ে করেছিস? তোর কলিজা কত বড়! কোন বাড়ি মেয়েকে বিয়ে করেছিস তুই? আর তোর সাহস কী করে হলো আমার বংশের মেয়েকে চুরি করার? খালেক শিকদার পেছন থেকে চাপটা তুললেন সাদমান শিকদারকে। শান্ততা দেওয়ার ভঙ্গিতে বললেন, শান্ত হন ভাইজান। বেশি চিৎকার দিলে আপনার বিপি হাই হয়ে যাবে। আপনি তো বলতেন আপনার সেজো ভাইয়ের মতো ভাই নয়, পুরো সিলেটের ওপর পা দিয়ে রেখেছিলেন। এখন বুঝলেন তো আপনার ভাই অফিস সামলাতে যেত না, বউ সামলাতে যেত। সাদমান শিকদার যেন আরও রেগে গেলেন। সাজ্জাদ শিকদারের চোখের জল ঝাপসা হয়ে আসে। চশমা খুলে চোখ মুছলেন। সাদমান শিকদারের পানি চেয়ে ভাঙা কণ্ঠে বলল, আমার জীবনটা আপনি তছকুচ করে দিয়েছিলেন ভাইজান। বাড়ির এতগুলো মানুষের সামনে আমার কাঠগড়ায় দাঁড় করালেন, বাড়ির বাচ্চাদের সামনে ছোট করলেন। আসল সত্যিটা তো আপনি খুব ভালো করেই জানেন। মানলাম আমি অন্যায় করেছি অনন্যার সাথে, আমার ভালোবাসার কথা গোপন করেছি। আমার সব অন্যায় আমি স্বীকার করছি, কিন্তু আপনি বলুন, সব দোষ কি আমার? আমি তো অনন্যাকে কখনো বিয়ে করতে চাইনি।
মনে পড়ে ৩৫ বছর আগের কথা? আমি আপনার হাতে পায়ে ধরে বলেছিলাম আমি অন্য একটা মেয়েকে ভালোবাসি। জবাবে আপনি কি বলেছিলেন? আর যা কিছু হয়েছে তার জন্য একমাত্র আপনি তাই ভাইজান। আমি অনন্যাকে ঠকাতে চাইনি। আমি তৃপ্তিকে ভালোবাসতাম। তৃপ্তির সাথেই সংসার করতে চেয়েছিলাম। আমি তৃপ্তির সাথেই সুখে থাকতাম। আমি অনন্যার সাথে একদম বিয়েতে জড়াতে চাইনি। তাকে বিয়ে করতে আপনি বাধ্য করেন। আপনি ভাইজান। আমাকে আপনি বলির পাঠা বানিয়েছেন, জবাই করেছেন। হ্যাঁ, আমি মানছি আমার সন্তান চুরি করা উচিত হয়নি। কি করতাম বলেন? আমার ভালোবাসার মানুষের সাথে একটা পূর্ণ সংসারের বড় লোভ হয়েছিল। যদি অনন্যা আমার জীবনে না আসতো, আমি হয়তো কখনো বাবা ডাক শুনতে পেতাম না। সন্তান সুখ আমার কপাল থেকে উঠে যেত। আমার জীবনে চাঁদের টুকরোর মতো 3টে বাচ্চা হতো না। আমি বাবা হতে পারতাম না, কিন্তু তবুও আমি ভালোই থাকতাম। কারো কাঠগড়ায় অপরাধী হয়ে দাঁড়াতে হতো না আমাকে। নিজেকে প্রশ্ন করুন ভাইজান, ভালোবাসা অপরাধ নয়। এ বাড়িতে আগেও সবাই ভালোবেসেছে, এখনও সবাই ভালোবাসে। কাউকে আপনি আটকাতে পারছেন না, কাউকে পারেনওনি। এক নিঃশ্বাসে কথাগুলো বলে উঠে চলে গেল সাজ্জাদ শিকদার। সাদমান শিকদার নিশ্চুপ। দ্বিতীয় তলা রেলিং ধরে দাঁড়িয়ে হাই তুলল প্রণয়। শুদ্ধর পানে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে বলল, সিন শেষ। ক্লান্ত লাগছে, সাবান নিতে হবে, যাই আমি। শুদ্ধ শরীর টান টান করে জবাব দিল, দেখি ভালোই মজা পেয়েছি। আচ্ছা চল, কাল গোসল করিনি, গা দিয়ে কেমন পাঠা পাঠা গন্ধ বেরোচ্ছে। প্রণয় মুখ বিকৃত করে বলল, ছি শালা, একটু পর তোর গা দিয়ে সুর পচা গন্ধ বেরোবে। প্রণয়ের খোঁচার পাত্তা না দিল শুদ্ধ সজোরে একটা পেটে ঘুষি মেরে ওপরে চলে গেল। এতে কেচ্ছা কাহিনী দেখে প্রহেলিকার মাথা ভরমর জকড়ে দিচ্ছে। এইবারের পুরুষদের যেন কেচ্ছার কোনো শেষ নেই। তবে প্রিয়তার কয়েকটি কথায় প্রহেলিকার মনের অনেক সন্দেহ হচ্ছে। সে মনের সন্দেহ মনে পুষে রাখা পছন্দ করে না। তাই মনে মনে কিছু একটা ভেবে অনন্যা বেগমের ঘরের দিকে পা বাড়ালেন। দেখল প্রিয়তা এদিকে আসছে। সাথে সাথেই পিলারের আড়ালে লুকিয়ে পড়ল প্রিয়স্মিতা। প্রিয়তাকে ওপরে উঠতে দেখে সন্তর্পণে পিছু নিল। প্রিয়তা রাগ অভিমান ছুঁড়ে ফেলে ফুরফুরে মনে নিজের জামা কাপড় বের করে সুটকেসে ভরতে ভরতে গলা ছেড়ে গাইছে, আহা কত কি যে ভাবি আমি, কেমন হবে আমার স্বামী। 2 চোখে ঘুম নাই রে, আবার 2 চোখে ঘুম নাই রে, আমার মনটা করে উড়ু উড়ু, বুকটা করে দুরু দুরু, বিয়ে হয়ে গেল রে আমার, বিয়ে হয়ে গেল রে। প্রহেলিকা বেশ অবাক হলো প্রিয়তাকে দেখে। মনেই হচ্ছে না সে একটু আগে কেঁদেছিল। তবে বেশিক্ষণ মনের কৌতূহল চেপে রাখতে পারল না। সামনে দাঁড়িয়ে প্রশ্ন করতেই বসলো, এসব গুছিয়ে কোথায় যাচ্ছিস তুই? প্রিয়তা কাপড় গোছানো থামিয়ে কপাল কুঁচকে তাকালো প্রহেলিকার দিকে। অতঃপর বিশাল একটা ভেটকি মেরে বলল, আমার আশার ঘরে যাচ্ছি বড় আপা। প্রহেলিকা চমকে উঠে বলল, কিন্তু তোর ঘর তো এটাই। প্রিয়তা লজ্জার পাওয়ার ভান করে ঠোঁট টিপে হেসে বলল, যা কি যে বলো না দুষ্টু আপা, বিয়ের পর খোড়াই না বাপের ঘরের মেয়েরা বাপের ঘরে থাকে। প্রহেলিকা চমকিত হয়ে জিজ্ঞেস করলো, ভাই বিয়ে? প্রিয়তা আরো 10 গুণ নেতিয়ে গিয়ে ঢং করে উত্তর দিল, হ্যাঁ গো হ্যাঁ, বিয়ে করে নিয়েছি, তাই এখন বাক্স প্যাটারা গুছিয়ে স্বামীর ঘরে যাচ্ছি। প্রহেলিকার বুকটা কেমন অজানা ভয়ে মুচড়ে উঠল। কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল, কে তোর স্বামী? প্রিয়তা খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, তোমার ভাই। কি? প্রহেলিকার চোখ কপালে। প্রিয়তার সুটকেস গোছানো শেষ, তাই বিছানায় বসে থাকা কোকোকে কোলে নিয়ে বেরোতে বেরোতে বলল, হ্যাঁ গো হ্যাঁ, তোমার বড় ভাইকে পটিয়ে বিয়ে করে নিয়েছি। দেখো তোমাকে কত ভালোবাসি, তোমার সাথে চিপকে থাকবো বলে ঘরের মেয়ে ঘরে থেকে গেলাম, তোমার ভাইকে পটিয়ে বিয়ে করে নিলাম। ভালো করেছি না বলো? তাই আজ থেকে ভাবি ডাকবা, বুঝলা? প্রিয়তার হেয়ালিপূর্ণ কথা শুনে মেজাজ খারাপ হয়ে গেল প্রহেলিকার। পিছু পিছু হেঁটে যেতে যেতে চিপে চিপে বলল, দেখ প্রিয়তা, হেয়ালি করবি না। আমার উত্তর না দিয়ে কোথায় যাচ্ছিস? দাঁড়া। প্রিয়তা সিঁড়ি বেয়ে 3 তলায় উঠতে উঠতে নাট সিটকে বলল, ছি, নিজের বড় ভাইয়ের বউকে কেউ নাম ধরে রাখে? মেজু আম্মু তোমাকে সংসারটা একদম শেখাতে পারেনি। প্রহেলিকা বিরক্ত হয়ে বলল, এই প্রিয় দাঁড়া, দাঁড়া বলছি, তুই ওইদিকে কোথায় যাচ্ছিস? ওইদিকে তো ছাদ। চিল্লাতে চিল্লাতে বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল প্রিয়তা। প্রহেলিকার দিকে ফিরে চোখ রাঙিয়ে বলল, বড় ভাবি লাগি তোমার, এরপর থেকে সম্মান সহিত বড় ভাবি বলে ডাকবে। তুমি যেমন আমার বড় আপু লাগো,
আমিও তেমন, সম্পর্কে তোমার বড় ভাবি লাগি। ওকে, আর কোনো প্রশ্নের জবাব দিতে ইচ্ছে করছে না। এই কথা বলে ছাদ পেরিয়ে প্রণয়ের ঘরের দিকে চলে গেল প্রিয়তা। প্রহেলিকার গলা শুকিয়ে গেল অজানা আশঙ্কায়। সে যা ভাবছে তাই হতে পারে না। শীতের সকালে ঠান্ডা ঠান্ডা পানিতে শরীর ভিজিয়ে সকালে ক্লান্তি ঝেড়ে ফেল প্রণয়। টানা 25 মিনিট লং শাওয়ার নিয়ে মাইন্ড রিল্যাক্স করেছে। ঠান্ডা মাথায় পরবর্তী সব ছক কষিয়ে ফেলেছে। আর নেক্সট মিশন আসছে, খুব ভালো মতো জানে এবার তাকে কি করতে হবে। সে সকল জটিল ভাবনার চিন্তা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলল। শাওয়ার শেষ করলো প্রণয়। কোমরে সফেদ টাওয়াল জড়িয়ে চুল ঝাড়তে ঝাড়তে ওয়াশরুম থেকে বের হলো। উন্মুক্ত ফর্সা কাত পিঠ বেয়ে গড়িয়ে পড়ছে স্বচ্ছ জলের ধারা। নিয়মিত জিম করার ফলে বুক এবং কাঁধের পেশিগুলো আগের থেকে বেশিও টান টান হয়েছে। প্রণয় সামনে এগোতেই শুনতে পেল, এই ঘরে যখন আমি যাই মাঝে মাঝে একটা ব্যাটা দেখতে পাই। ফর্সা রাঙা পায়ে আবার টাওয়াল পরেছে, বড় বড় লোমওয়ালা পায়ে আবার টাওয়াল পরেছে। চাচা তো জামাই আমায় পাগল করেছে। গান শুনে পা থামিয়ে দিল প্রণয়। কপালে ভাঁজ ফেলে তাকিয়ে দেখল প্রিয়তাকে। প্রিয়তা কুকুরকে কোলে নিয়ে বিছানায় বসে আছে, আবার কেমন নির্লজ্জের মতো হা করে তাকিয়েও আছে। প্রণয় ঝাড়া মেরে চুলের পানি ফেলে ওয়ার্ড্রোব থেকে শার্ট প্যান্ট বের করে করতে করতে বলল, টিজ করছিস? প্রিয়তা বলল, ও মা, আপনি এত তাড়াতাড়ি বুঝে গেছেন। প্রণয় বলল, লাভ নেই বলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ল প্রণয়। পাত্তা না পেয়ে প্রিয়তার মনের বেলুনটা মাঝ আকাশে ফটাস করে ফেটে গেল। তবে প্রিয়তাও হেরে যাবার পাত্রী কখনো নয়। লাভ তো সে করেই ছাড়বে। বন্ধ দরজার পানে চেয়ে মনে মনে পৈশাচিক হাসি দিল প্রিয়তা। পাশের সেন্টার টেবিল থেকে প্রণয়ের ফাটা ফটো ফ্রেমটা তুলে হাতে নিল। ছবিটার ওপর হাত বুলাতে বুলাতে শয়তানি হেসে দিয়ে বলল, কতক্ষণ আর চোখ থাকতে অন্ধ সাজার অভিনয় করবেন স্বামী? সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে চামচ দিয়ে কীভাবে ঘি তুলতে হয় সেটাও আপনার স্ত্রী খুব ভালো মতোই জানে। প্রণয়ের থেকে মুঠো পাত্তা না পেয়েও মুখ চুন করে গালে হাত দিয়ে বসে রয়েছে প্রিয়তা। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে সামনে লম্বা চড়া পরিপক্ক পুরুষটার দিকে। প্রণয়ের হাত দিয়ে ব্যাক ব্রাশ করতে করতে চুলগুলোতে জেল অ্যাপ্লাই করছে। তার গেট আপ দেখে বোঝা যাচ্ছে হয়তো কোথাও যাবে। প্রিয়তা হাতে চুমু দিয়ে ফ্লাইং কিস ছুড়ে দিল। কণ্ঠে সুর তুলে গান ধরল, রুক্ষে এলেমেলে চুলগুলো, মনটা চায় যেন হাত বুলাই। দুই হাতে আদর করি গালটাকে, হৃদয় বেঁধে রাখি সুখটাকে। তোমায় দেখি শুধু না ফেলে পলক, হে যুবক, হে সুদর্শন যুবক, ক্যান আই টাচ ইয়োর এলোমেলো চুলগুলো? প্রণয় বলল, ফ্ল্যাটিং করছিস? প্রিয়তা, ইয়েস। প্রণয়, বেয়াদব কোথাকার। প্রিয়তা মুখে হাত চেপে বিছানায় হেলে বলল, हाय, कोई इंसान का बच्चा इतना हैंडसम भी हो सकता है क्या? প্রিয়তা গড়াগড়ি খেয়ে টুকটুক করে এগিয়ে গেল প্রণয়ের কাছে। প্রণয়ের পায়ের পাতায় ভর দিয়ে শরীর ঘেঁষে দাঁড়ালো। সদ্য জেল দেওয়া চুলগুলো এলোমেলো করে দিয়ে প্রিয়তা বলল, এত সেজেগুজে কোথায় যাচ্ছেন? জানেন না বিবাহিত পুরুষদের এত সাজা বারণ? প্রণয়ের বিরক্ত হলো না, চুল ঠিক করতে করতে বলল, আরেকটা বিয়ে করতে যাচ্ছি। প্রিয়তা মুখ বাঁকালো, মনে মনে জ্বলে উঠেও মুখ প্রকাশও করলো না। প্রণয়ের ডার্ক রেড ঠোঁটে তর্জনী ছেয়ে বলল, ইস, একদম এসব অলক্ষণের কথা বলবে না। আমি এমনিতেই আপনার চন্দ্রমল্লিকা, রেগে গেলে কিন্তু মঞ্জুলিকা হয়ে যাই এই শিকদার সাহেব, ভুলে যাবে না কিন্তু। প্রণয় গভীর চোখে তাকালো প্রিয়তার চঞ্চল দুই চোখের গভীরে। দিন দিন মেয়েটার ভীষণ সাহস বেড়েছে। সে কি মেয়েটাকে ইদানিং একটু বেশি আদর দিয়ে ফেলেছে? প্রণয়ের ভারী ভারী তপ্ত নিঃশ্বাস এসে আছড়ে পড়ছে প্রিয়তার চোখ মুখে। কালচে লাল ঠোঁট দুটো গাল ছুঁয়ে দিচ্ছে দূরত্বে। গভীর বাদামি চোখে তাকিয়ে থাকতে থাকতে প্রিয়তার মনে হচ্ছে তার শরীরটা আপনা আপনি গলে পানি হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে আসছে, মুখ ধরফর করছে। নিজে থেকেই কথা বন্ধ হয়ে গেল প্রিয়তার। বেশিক্ষণ ওই নেশা ডোবানোর চোখে তাকিয়ে থাকতে পারল না। লজ্জায় চোখ নামিয়ে নিল। ফর্সা গাল দুটো মুহূর্তে রাঙা হয়ে উঠল। এতক্ষণ নিজেকে নিয়ন্ত্রণে রাখলেও লাল লাল গাল দেখে ভেতরে ভেতরে হাঁসফাঁস করে উঠল প্রণয়। প্রিয়তার শরীর থেকে ছুটে আসা তীব্র মেয়েলি ঘ্রাণ নাক বেয়ে সোজা হৃদস্পন্দনে ধাক্কা দিচ্ছে। ঢোক গেলে সে দুই হাতে কোমর চেপে ধরে আজকে একদম কাছে নিয়ে এলো
প্রণয়। প্রিয়তার মুখের উপর ঝুঁকে গিয়ে বেসামাল কণ্ঠে বলল, রূপ দেখিয়ে পাগল বানাচ্ছিস? কেঁপে উঠল প্রিয়তা, শার্ট কামচে ধরে কাপা কণ্ঠে বলল, আপনি আপনি পাগল হচ্ছেন? হ্যাঁ, খুব বিশ্বাস কর, নিজেকে সত্যিকারে পাগল লাগছে। তাহলে তাহলে কি করবো বল? তোকে কাছে টেনে নেবো? শুইতে পারবি তুই? সামলাতে পারবি আমায়? এক রাতে তোর এত ছোট্ট শরীরের অগণিত দাগ পড়বে, কাঁদবি তুই, ছটফট করবি, তখন আমিও সহ্য করতে পারবো না। তুই যে বড্ড নরম, বড্ড আর দূরে, তোকে ব্যথা দিয়ে তৃপ্তি পেতে ইচ্ছে করছে না। প্রণয় আর কিছু বলবে তার আগেই ড্রেসিং টেবিলের ওপর থেকে কর্কশ আওয়াজে ফোন পড়ে গেল, বেজে উঠেছে। তীক্ষ্ণ শব্দে ঘোর কেটে গেল দুজনের। একই সঙ্গে বিরক্ত হলো তারা। প্রণয় বিরক্তি নিয়ে তাকালো ফোনের দিকে। ফোনের অপর প্রান্তের ব্যক্তিকে তৎক্ষণাৎ গুলি করে খুলি উড়িয়ে দেবার বাসনা জাগ্রত হলো মনে, কিন্তু দুঃসাহসী যন্ত্রণাটা তখনও বেড়েই চলেছে। হ্যালো স্যার, ওকে, গ্রেট জব, আই উইল কাম আপ টু 30 মিনিটস। ওকে স্যার। প্রণয় ফোন কেটে দিয়ে শান্ত চোখে তাকালো প্রিয়তার দিকে। এখন তার গালে গোলাপি আভাটা আর নেই। সে লম্বা লম্বা শ্বাস ফেলে কাকে জানি ফোন দিয়ে বলল, 2 মিনিটের মধ্যে একটা বাটি নারকেল তেল নিয়ে আয় তো, আর না হলে মোটা মোটা দুটো দড়ি নিয়ে আসবি, তাড়াতাড়ি আয়, বলে ফোন কেটে দিল প্রণয়। চোখ বড় বড় করে ফেলল প্রিয়তা। 2 মিনিটের মধ্যে হন্তন্ত হয়ে দৌড়ে ঘর থেকে প্রবেশ করলো তন্ময়, এক হাতে তেল আর আরেক হাতে দড়ি। প্রিয়তার মুখের রং উড়ে গেল এগুলো দেখে। সে ঢোক গিলে ভয়তে চোখে তাকালো প্রণয়ের দিকে। প্রণয়ের মতিগতি তার সুবিধা ঠিকছে না। তন্ময় শয়তানে হাসি মনে মনে বিড়বিড় করলো, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার ঘুঘু তোমায় বাঁধিব পরাণ। প্রণয় প্রিয়তার হাত ধরতেই যেতেই ফস করে হাত ছাড়িয়ে দৌড় দিল প্রিয়তা। প্রণয় শার্টের হাতা গুটিয়ে পিছু নিতে নিতে বলল, একদম পালাবি না, দাঁড়া দাঁড়া বলছি, ধরতে পারলে তোর খবর করে ছাড়বো। প্রিয়তা দৌড়াতে দৌড়াতে সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, আমি আপনার পায়ে পড়ি প্রণয় ভাই, আমার মতো এত সুন্দর একটা কিউট একটা বাবুর সাথে এমন নির্দয় অত্যাচার করবে না, আল্লাহ সইবে না। আমি মাত্র 2 দিন আগে হেয়ার স্পা করেছি, পাক্কা 50,000 টাকা নিয়েছে, একটা টাকাও কম নেয়নি, মানেও নি। তুই দাঁড়াবে কিনা বেয়াদব? তুই কি ভাবছিস তোকে ধরতে পারবো না? চুলে তেল দিস না কয় হাজার বছর, দাঁড়া বলছি। কিন্তু প্রিয়তায় কি আর এসব শোনার পাত্রী? প্রথমে 3 তালা, তারপর 2 তালা, তারপর 1 তালায় দৌড়ে নেমে গেল। পেছনে প্রণয়, আর তার পেছনে তেলের বাটি নিয়ে দৌড়াতে হাঁপাচ্ছে তন্ময়। সবাই হাঁ করে উপভোগ করছে সেই দৃশ্য। ড্রয়িং রুমের সোফায় এসে কাজ করছিল প্রেম। প্রিয়তা দৌড়ে এসে তার পেছনে লুকিয়ে আতঙ্কিত কণ্ঠে বলল, ছোটদা প্লিজ বাঁচাও, তোমার জল্লাদ ভাই আমার গর্দান নেবে। প্রেম সাবধানী নজরে দেখলো পরিস্থিতির সুবিধা নয়, ভাইয়ের সাথে তর্কে দরজানোর সাহস তার নেই, এই বাদরকে তো খেয়েই নেবে, তাই চুপচাপ সরে পড়ল। বড় ভাইয়ের কাছে নিরাশ হলো প্রিয়তা। সবাই মির্জাফরের দল বলে বাড়ি থেকে বেরিয়ে বাগানের দিকে দৌড় দিল। প্রিয়স্মিতা ভ্রু কুচকে চেয়ে আছে ওদের দুজনের দিকে। বিষয়টা যে তার মোটে পছন্দ হচ্ছে না, এটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। জান দাঁড়া বলছি, তোর চুল আর ঘোড়ার লেজের মধ্যে কোনো পার্থক্য নেই। বাড়ির চারিদিকে ঘুরতে ঘুরতে পুকুর বাড়ি এসে খপ করে প্রিয়তাকে ধরে ফেলল প্রণয়। প্রিয়তা কান্না মিশ্রিত কণ্ঠে ঠোঁট উল্টে বলল, প্লিজ প্রণয় ভাই, আমি চুলে তেল দেবো না, পুরো স্পা খারাপ হয়ে যাবে প্লিজ। কত এক্সপেন্সিভ হেয়ার কেয়ার প্রোডাক্ট ইউজ করেছে জানেন, সব খারাপ হয়ে যাবে এই 40 টাকার নারকেল তেলের জন্য। কিন্তু প্রণয়ের কথায় কানেই নিল না। হাত ধরে হিড়হিড় করে টানতে টানতে পুকুর পাড়ের বাঁধানো ব্রেঞ্চে বসলো। তন্ময় শয়তানি হাসি বোনের দিকে তাকালো। এই মহিলা তাকে অনেক জ্বালিয়েছে, তার হালকা প্রতিশোধ আর কি। এই নাও দাদান তেল, একদম খাঁটি, এক্ষুনি টিন থেকে ঢেলে নিয়ে এসেছি, বলে তেলের বাটি এগিয়ে দিল তন্ময়। প্রণয় প্রিয়তার কোনো কাকুতি মিনতি শুনল না। হাঁটু ছাড়া সিল্কি লতানো চুলগুলো পুরো তেলের ড্রামে চুপিয়ে দিল। পেছনে প্রিয়তা হাত পা ছাড়িয়ে কান্না করতে শুরু করেছে। প্রণয় তন্ময়কে চোখের ইশারায় কিছু একটা বোঝাতেই চলে গেল তন্ময়। প্রণয় প্রিয়তার তেল তেলে গালে টপাস টপাস দুটো চুমু খেয়ে লম্বা চুলগুলো দুপাশে দুটো বেরুনি করতে করতে বলল, চুলে তেল না দিলে চুলের গোছা দুর্বল হয় জানিস না?
এখন থেকে আগের মতো প্রতি সপ্তাহে 2 দিন থেকে মাথায় তেল দিয়ে দেবো, কেমন? প্রিয়তা মুখ বাঁকালো। আদিক্ষেতা, কিছু বললি? বললাম, আহা আমার প্রতি কি ভালোবাসা। এই নাও দাদান, বলে প্রণয়ের হাতে বড় দুটো চকলেট দিল তন্ময়। প্রণয় একটা, তন্ময় কি দিয়ে বলল, এটা তোর। তন্ময় তো খুশিতে আটখানা হয়ে চকলেট নিয়ে দিল দৌড়। প্রণয় অন্যটা প্রিয়তার হাতে দিয়ে গাল টেনে বলল, আমি না আসা পর্যন্ত যদি এই তেল চুল থেকে নড়েছে, তাহলে তোর একদিন আর আমার কদিন লাগে বললাম না। আমার একদিন না হলে আপনার কদিন যা লাগে? ভেরি গুড। আমি রাতে এসে হেয়ার ওয়াশ করিয়ে চুল সিরাম লাগিয়ে দেবো। এর থেকে বেশি যদি ওস্তাদি করতে যাস তাহলে কিন্তু বিষয়টা খারাপ হয়ে যাবে, বলে দিলাম। ঠিক আছে, কিছু করব না। ব্রেভ গার্ল, নে একটা হামি দে, বলে গালটা এগিয়ে দিল প্রণয়। প্রিয়তা মনে মনে জ্বলে গেল, এই সুযোগটা লুফে নিল। কষে একটা চুমু খেল প্রণয়ের গালে। টাটা প্রিন্সেস, বলে প্রিয়তার কপালে চুমু দিয়ে চলে গেল প্রণয়। মনে মনে রাগের লুচির মতো ফুলে উঠেছে প্রিয়তা। এই হাড়ে বজ্জাত ব্যাটা এক চুলও পাল্টায়নি। প্রিয়তা নিজের বেরুনি দুটো ধরে দেখল, সেগুলো দিয়ে তেল চুইয়ে চুইয়ে পড়ছে। হাত ভর্তি তেল দেখে নাক সিটকালো প্রিয়তা। বিড়বিড় করে প্রণয়কে গালমন্দ করতে করতে বলল, ইস বেয়াদব ব্যাটা, তোর কপালে বউ জুড়বে না দেখিস। অবলা পেয়ে নির্যাতন করে দিলি তো। আহা আমার স্পা এটা গেল। শালা খচ্চর বাচ্চা, নিজে তো জীবনে মাথায় তেল একটা ফোঁটাও দেয় না, আর আমায় তেল চিকচিকে শাকচুন্নি বানিয়ে রেখেছে। ইস ধুর, স্বামী না, আপনি একটা আসামি। প্রিয়তা কথা শেষ করতে পারল না। চারপাশ থেকে কিলকিল করে হাসি শব্দ ভেসে এলো। প্রিয়তার চোখ তুলে ওপরে তাকিয়ে দেখল অরণ্য, সমুদ্র, তন্ময়, রাজ আর প্রেম দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। ওদের হাসি দেখে গা জ্বলে গেল প্রিয়তার। সবগুলো শত্রু। প্রিয়তা মুখ বাঁকিয়ে চলে গেল। ও মাই সন, আই এম ওয়েটিং ফর ইউ। জানো আমি কতক্ষণ ধরে তোমার অপেক্ষা করছি। দেখো তোমার কুত্তাগুলো তোমায় কিভাবে বেঁধে রেখেছে। আমাকে এভাবে হার্ট করা তোমার একদমই উচিত নয় মাইজান। বিকৃত হেসে কথাগুলো বলল ডিকে। তার ঠোঁট ফেটে মুখ দিয়ে রক্ত মিশ্রিত লালা পড়ছে। প্রণয়ের সামনে চেয়ারে পা তুলে বসে আছে। তার তীক্ষ্ণ বাঁকা দৃষ্টি ডিকের ওপর নিক্ষিপ্ত। এটাকে ওর একচুলো বিশ্বাস নেই। কি ভাবছো মাইসন, আমাকে একচুলো বিশ্বাস নেই? হা, এই জন্যই আমার তোমাকে এত পছন্দ। এই গোটা আন্ডারওয়ার্ল্ডে তুমি একজন যে ডিকেকে হাড়ে হাড়ে চিনতে পেরেছ। পেন ড্রাইভটা কোথায়? প্রণয়ের প্রশ্ন শুনে ঘর কাঁপিয়ে হেসে উঠল ডিকে বস। তার ছোট ছোট ধারালো দুটো চোখ যেন উড়ন্ত কোনো হিংস্র বাজের ন্যায়। প্রণয়ের কথা বলে টাইম ওয়েস্ট করার মতো টাইম নেই তার। সোজা মাথায় গান পয়েন্ট করে বলল, ডোন্ট টক টু আননেসেসারি, জাস্ট সে হোয়াট দ্য পেন ড্রাইভ ইজ, আদারওয়াইজ আই উইল শুট ইউ। তুমি হ্যাভ লস্ট ইয়োর গোল্ডেন টাইম মাই সন। ইউ আর স্টাডি at the final of dictionary and very soon we will be finished. তুমি আমাকে মারতে পারবে না, জাস্ট বিকজ আমাকে মারার সাথে সাথেই পেন ড্রাইভটা 18টা দেশের সরকারের হাতে নিচ থেকে পৌঁছে যাবে। অটো সিস্টেম আইসন। তীব্র ক্রোধে ফেটে পড়ল প্রণয়। সে নিজেকে কন্ট্রোল করতে না পেরে টাস টাস করে শুট করে দিল ডিকে বসের হাতে পায়ে। ফিনকিরে রক্ত বেরিয়ে এলো, তবু মুখের আগুন যেন ঠান্ডা হলো না প্রণয়ের। প্রণয়ের অবস্থা দেখে আরও জোরে জোরে হেসে উঠল ডিকে বস। ব্যথাতুর শব্দ না করে উল্টো রহস্যময় কণ্ঠে বলল, আমাকে তুমি আটকে রাখতে পারবে না মাইসন। বাই দ্য ওয়ে, শুনলাম তুমি নাকি বিয়ে করেছো। কংগ্রাচুলেশন মাইসন, এনজয় ইউর ম্যারিড লাইফ, বাট রিমেম্বার ইউ উইল বি ফিনিশড ভেরি সুন। প্রণয়ের রাগ মাথা ছাড়িয়ে উঠল। সজোরে লাথি মারল ডিকে বসের মুখ বরাবর। তবুও কোনো প্রতিক্রিয়া দেখালো না ডিকে। উল্টো বলল, গত সপ্তাহে তোমার পাচার করা 400 মেয়ে জার্মান সোলজারদের হাতে আটকা পড়েছে। তাদের মধ্যেকার অনেকেই নাকি আবার তোমার টিমের অনেকজনকে দেখেছে। তাদের স্কেচও পৌঁছে গেছে 58টি কান্ট্রিতে। আর এই সাম্রাজ্যের ঘড়ির কাঁটা মতো টিকটিক করছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ডেকের কথা শুনে প্রণয় ঘাবড়ালো না, তবে দুই ভ্রুর মাঝে হালকা 2-4 লাইন দেখা অদৃশ্যমান হলো। অতঃপর, জাভেদ, ইয়েস স্যার।
এটা যদি এখান থেকে পালিয়েছে, গুলি করে তো আবার খুলি উড়িয়ে দেবো। মাইন্ড ইট, যত গার্ডস লাগে লাগাও, বাট এটা যাতে না পালাতে পারে। ওকে স্যার। বলে বেরিয়ে গেল প্রণয়। ডিকে বসের ঠোঁট এখনও লেগে আছে পুরনো সেই রহস্যময় শয়তানি হাসি। কনকনে শীতের মধ্যেও এসি চলছে ফুল পাহাড়ে। প্রণয় ব্ল্যাঙ্কেটের নিচে মুখ ঢুকিয়ে আদুরে বিড়াল ছাড়ার মতো গুটোসুটি মেরে ঘুমিয়ে আছে প্রিয়তা। কাঁথা কম্বল সব কিছু থেকেই তীব্র একটা প্রণয় ভাই গন্ধ আসছে। এই ঘ্রাণের আবেশে ঘুমটা জবর লেগেছে প্রিয়তার। নিষ্পাপ মুখখানা এখনো তেলে চিকচিক করছে। কাঠ ছাড়িয়ে মেঝেতে ঝুলছে সকালে তেল চিটচিটে বেনুনি দুটো। ঘুমের মধ্যে আচমকা ঠোঁট কেঁপে উঠল প্রিয়তার। শরীর জুড়ে তীব্র বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল। অতঃপর ভূত, সাতচুন্নি, পিচাস, ব্রহ্মদিত্য, ও মাগো, ও বাবা গো, ও ভাই গো, ও আপু গো, কই তোমরা, বাঁচাও আমায়, এই ঠান্ডা ভূত আমায় খেয়ে ফেললো। শীতের রাতের উত্তরে ঠান্ডা হাতে স্পর্শ পেয়ে এসব বকতে বকতে ধরফরিয়ে জেগে উঠেছে প্রিয়তা। সাথে সাথে মুখ চেপে ধরল প্রণয়। চাপা গলায় ধমকে উঠল, একদম চুপ। মাঝরাতে এভাবে চিৎকার করে মানুষকে কি বোঝাতে চাস? প্রণয়ের কণ্ঠ শুনে চুপ হয়ে গেল প্রিয়তা। তবে সকালের অত্যাচারের কথা মনে পড়তেই অভিমানে ফুলো ফুলো গাল দুটো আরো খানিক ফুলে উঠল। সামনের নির্দয় মানুষটার সাথে তার মতো বাচ্চা মেয়ের কোনো সম্পর্ক থাকতে পারে না, তাই এই মানুষটার সাথে একটা কথা বলবে না, এই শপথ নিয়ে উল্টো দিকে ঘুরে শুয়ে পড়ল প্রিয়তা। প্রণয়কে অভিমানে ফুলে যেতে দেখে ঠোঁট কামড়ে হাসলো প্রণয়। টি শার্ট সরিয়ে ঠান্ডা হাতটা উদুরে চেপে ধরে ফের পেছন থেকে জড়িয়ে ধরল। সুরভিত ঘাড়ে মুখ গুছিয়ে দিয়ে ঘোর লাগা কণ্ঠ বলল, অভিমান করলে কিন্তু তোকে দারুণ লাগে। ভীষণ আদর আদর পায়। পুরুষের স্পর্শে সারা শরীর ঝিঝি করে উঠেছে প্রিয়তার। প্রণয়ের কণ্ঠে যেন ঘোর মাদকতার আভাস পেল প্রিয়তা। কি হলো, চুপ করে আছিস কেন? যান আমার দিকে ফের, তোকে একটু মন ভরে দেখি। প্রিয়তা ঢোক গেল। সে শরীরের কাঁপন সামলাতে পারছে না। বেহায়া শরীরটা বারবার কেঁপে কেঁপে নির্দয় পুরুষটাকে জানাচ্ছে সে শিহরিত আর তার ছোঁয়ায়। প্রণয় প্রিয়তাকে চেপে আরো কাছে নিয়ে এলো। দুজনের দেহের দূরত্ব এক চুলো নেই। প্রিয়তা এত আদর উপেক্ষা করতে পারছে না, তবুও নিশ্চুপ থেকে ঘাপটি মেরে পড়ে রয়েছে। প্রিয়তার জবাব না পেয়ে অবরুদ্ধ হলো প্রণয়। প্রিয়তার কাঁধের টি শার্ট টেনে সজোরে শক্ত করে চুমু খেল। অন্তর্বাসীর চিকন কালো ফিতাটা টেনে ধরে জোরে টান দিল। ছেড়ে দেওয়ার সাথে সাথেই ফর্সা চামড়ায় শব্দ করে আঘাত পড়ল ফিতাটায়। চোখ বন্ধ করে ব্ল্যাঙ্কেট খামচে তুলল প্রিয়তা। ঠোঁট দিয়ে আপনা আপনি ব্যথাতুর শব্দ বেরিয়ে এলো। উফ লাগছে। আঘাতপ্রাপ্ত স্থান সময় নিয়ে চুমু খেল প্রণয়। অবুঝ কণ্ঠে শুধালো, ব্যথা পেয়েছে জান? আপনি যে ব্যথা না দিয়ে আদর করেন না, এটা আমি বেশ জানি। ঠোঁট কামড়ে হাসল প্রণয়। মসৃণ কাঁধে গাল ঘষে নিয়ে বলল, বড়দের আদর ছোটদের জন্য বরাবরই কষ্টদায়ী কি হয় জান? এই আদরে ব্যথাটা একটু প্রচুরই হয়। তো তুই ছোট হ, বড়দের আদর চাস কেন? আস্তে, আপনার দাঁড়িতে খোঁচা লাগছে প্রণয় ভাই, ব্যথা পাই। তাহলে আরও বেশি ব্যথা পাওয়ার জন্য মরি হয়ে উঠেছিস কেন? আর কেনই বা আমাকে বারবার সিরিয়াস করার চেষ্টা করিস? সিরিয়াসলি জান, তোমাকে দেখলেই আমি সিরিয়াস হয়ে যাই। তুই এত নরম, এত সুন্দর, এত লোভনীয় যে নিজের পুরুষত্ব দমিয়ে রাখা খুব কষ্ট। তার উপর তুই যেগুলো করিস, তোকে যে কি করতে মন চাই বল? প্রিয়তা সমগ্র সত্তা কাটা দিয়ে উঠেছে প্রণয়ের কথায়। এসব কি বলে এই লোকটা? ওনার মতো দামড়া একটা ব্যাটা কে নাকি তার মতো বাচ্চা মেয়ে সিরিয়াস করার চেষ্টা করে। আস্তাগফিরুল্লাহ, সমাজ এটা মানবে? এদিকে ফিরবি? প্রিয়তা ফিরল না, আরও গুটিয়ে গেল। প্রিন্সেস, একদম আদরের লোক দেখাবেন না। আমি মোটেও লোভী না। আপনি কি করেছেন আমি কিছু ভুলে যাইনি। রাতে আসবেন বলে মাঝরাত এসেছেন, আর আমি মাথায় তেলের ড্রাম নিয়ে এখনও ঘুরছি। আচ্ছা, সকালে ধুয়ে দেবো। এখন ফিরে দেখ আমার দিকে। আই নিড ইউ মেন্টাল পিস জান। আই অ্যাম ক্রেভিং ফর ইউ। বজ্জাত লোকটার ওপর অভিমান করে থাকতে পারল না প্রিয়তা। প্রণয় আর ধৈর্য ধরে রাখতে পারল না। টেনে তাকে ঘুরিয়ে দিল নিচের দিকে। আধো আলো আধারিতে প্রিয়তার মুখ্যময়টা মায়াময় স্পষ্ট দেখাচ্ছে প্রণয়ের কাছে। বুকটা জুড়িয়ে যাচ্ছে প্রশান্তিতে। আহা, এই ছোট্ট মেয়েকে এত সুখ কেন? এ মায়া মায়া লাগে না?
এই মেয়েটার অভাব এত তীব্রতার সাথে পোড়ায় কেন? জানে না প্রণয়, শুধু জানে সবটুকু দিয়ে এই মেয়েটাকে আগলে রাখতে হবে। প্রিয়টার ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল প্রণয়। সামনে পড়া চুলগুলো কানের পিঠে গুজে দিয়ে আহত কণ্ঠে বলল, আমার সুখ, সব সুখ তোর মাঝে। আমার সুখটুকু দিয়ে কখনো পালাস না জান। কখনো আমায় ভুল বুঝিস না। পুরো পৃথিবীর সবাই আমার নিকৃষ্ট বলে ঘৃণা করলেও তোর চোখে কখনো আমি ঘৃণা দেখতে পারবো না। তোর মনে আমার জন্য ঘৃণা জন্ম নেওয়ার আগে তুই আমাকে শেষ করে দিস। এই দেখ, এখানটায় তোর বাস। এখানে চোখ বন্ধ করে ছুরি চালিয়ে দিস, তবুও ঘৃণা করিস না। প্রিয়তার হাতটা টেনে বুকের বাঁ পাশে চেপে ধরে কথাগুলো বলল প্রণয়। আসলো প্রিয়তা। প্রণয়ের দুই গালে হাত রেখে আত্মবিশ্বাস সহিত বলল, আমার প্রণয় ভাই কখনো ভুল করতে পারে না। প্রণয় শিকদার স্বয়ং এ কথা বললেও আমি বিশ্বাস করব না, কারণ আমি চিনি আমার প্রণয় ভাইকে। আমার চোখে দেখা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা সে। হি ইজ আ পারফেক্ট ম্যান। জবাব শুনে প্রণয় হাসি মিলিয়ে গেল। এসব নিয়ে আর ভাবতে ইচ্ছে করছে না, শরীর এখন আরাম চাই। প্রণয় নিভু নিভু চোখে তাকিয়ে ক্লান্ত কণ্ঠে বলল, অনেক বকবক করে ফেলেছিস। এখন তুই আমার বুকে আসবি নাকি আমি তোর বুকে যাব? কেন? বুকে নিলে কি হবে? আমার সব ক্লান্তিরা বিশ্রাম নিতে চায় জান। তোর গায়ের গন্ধটা ঘুমাতে চায়। প্রিয়তার ভীষণ মায়া লাগলো। আচ্ছা আসুন বলে দুই হাত মেলে দিল প্রিয়তা। বলতে দেরি, কিন্তু প্রিয়তার বুকে ঝাঁপিয়ে পড়তে দেরি হলো না প্রণয়। নিজের ভারী শরীরে সবটুকু ভার ছেড়ে দিল প্রণয়ের প্রিয়তার শরীরে। জড়িয়ে ধরে আবেশের নাক মুখ ডুবিয়ে দিল প্রিয়তার বুকে। প্রিয়তা হাঁ করে নিঃশ্বাস ফেলল। প্রণয় শরীরের ভারে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে মেয়েটার, তবু বড্ড ভারী লাগছে। এই সুখ বুঝি তার কপালে লেখা ছিল? প্রিয়তা দুই হাতে আস্তে আস্তে প্রণয়ের চুল টেনে দিতে লাগলো। চড়া কপালে নিচ্ছু হয়ে চুমু খেয়ে বলল, বয়সও তো বুড়ো হয়ে গেছে, তাহলে কাজকর্ম এমন বাবুদের মতো কেন? প্রণয় ঘুম ঘুম কণ্ঠে জবাব দিল, তোর জন্য। হয়েছে, আর আদর দেখাতে হবে না, ঘুমান। প্রণয় আর কিছু শোনো না, তার পূর্বেই ঘুমের দেশে পাড়ি জমালো। কতদিন পর আবারও সেই হাই পাওয়ারের স্লিপিং পিল ছাড়াই ঘুম এলো। এটাই বুঝি মানসিক শান্তি। পর্বটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে গল্পটা শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।